গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস উড়ালপঙ্খী। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। মনোয়ারা অবাক হয়ে তাকিয়ে আছেন। নিজের ছেলেকে তার অচেনা লাগছে। ফিটফাট সাহেব, সাদা প্যান্টের উপর হালকা সবুজ রঙের ফুল হাতা শার্ট, গলায় টাই ঝুলছে। টাইটার রঙও সবুজ। সবুজের উপর সবুজ দেখতে এত ভালো লাগছে। টাই পরা অবস্থায় মুহিবকে তিনি আগে দেখেননি। মনোয়ারা অবাক হয়ে বললেন, ব্যাপার কি রে? মুহিব বলল, তোমাকে সালাম করতে এসেছি। সালাম কি জন্যে? চাকরিতে জয়েন করব, আজই জয়েন করার কথা। মনোয়ারা অবিশ্বাসী গলায় বললেন, সত্যি চাকরি পেয়েছিস? বেতন কত? মুহিব নিচু গলায় বলল, 15-20 হাজার হবে, মাস শেষ হোক, বেতনটা হাতে পাই তারপর বোঝা যাবে। আমার সঙ্গে ফাজলামি করছিস না তো? না। মুহিব নিচু হয়ে মার পা ছুঁয়ে সালাম করল। মনোয়ারা সন্দেহ মিশ্রিত গলায় বড় মেয়েকে ডাকলেন, বুলু, শুনে যা। মুহিব বলছে সে চাকরি পেয়েছে, স্যুটটাই পরে সাহেব সেজে এসেছে। বুলু রান্নাঘরে রান্না করছিল, সেখান থেকে গলা উঁচিয়ে ডাকল, মুহিব, শুনে যা এদিকে। মুহিব রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল। ভেতরে ঢুকল না। রান্নাঘর ধোঁয়ায় অন্ধকার। গরম এবং ধোঁয়ার মধ্যে ঢোকার কোনো অর্থ হয় না। বুলু বলল, তুই চাকরি পেয়েছিস? মুহিব বলল, জয়েন করতে যাচ্ছি, আজই জয়েনিং ডেট। চাকরির কথা আগে কোনোদিন শুনলাম না, আজ একেবারে জয়েনিং ডেট। এগুলি কেন করছিস? মাকে খুশি করার জন্য? যাতে মা মনে করে আমার ছেলে চোর না, চাকরি বাকরি করে, অফিসার সেজে অফিসে যায়। এতদিন শুনেছি চোরের মার বড় গলা, এখন দেখি চোরের তার চেয়েও বড় গলা। মুহিব বলল, চুরির ব্যাপারটা শুনেছ? বুলু বলল, কেন শুনবো না? তুই কি ভেবেছিলি চুরির ব্যাপার নিয়ে কেউ আলোচনা করবে না? আমি তো চিন্তাই করতে পারিনি কেউ তার ভাইয়ের টাকা চুরি করতে পারে। অন্যের টাকা চুরি করার চেয়ে ভাইয়ের টাকা চুরি করা ভালো না? টাকা সংসারেই থাকলো, বাইরে গেল না। বুলু রাগী গলায় বলল, চুরির পক্ষে যুক্তি দেওয়া শুরু করেছিস? লজ্জাও করছে না? লায়েক তো ভালোই হয়েছিস। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনার ভাইরা কি করে, আমি কি বলবো? এক ভাই ব্যাংকের এজিএম, আরেক ভাই প্রফেসর, সবচেয়ে ছোটটা চোর। শ্বশুরবাড়িতে আমার মুখ বলে কিছু আছে? নিজের বাবা সম্পর্কেও কাউকে কিছু বলতে পারি না, ঘেন্না লাগে। ওই দিন দেখি বাসার সামনে হাঁটাহাঁটি করছে, সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিয়েছি। বাবা তোমার বাসার সামনে হাঁটাহাঁটি করে? মাসে 1-2 বার করে, লজ্জাহীন মানুষ হলে যা হয়। মুহিব বলল, আপা যাই। বুলু বলল, চাটা কিছু খাবি? নাস্তা করে এসেছিস? মুহিব বলল, চা খাবো না, নাস্তাও করে এসেছি। এখন যাচ্ছিস কোথায় ঠিক করে বলতো? মুহিব জবাব দিল না। বুলু বলল, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা কি সত্যি? নিজের ভাই বাড়ি থেকে বের করে দেয়, কি লজ্জার কথা! নাকি তোর লজ্জা লাগছে না? মুহিব বলল, আমিও খানিকটা বাবার মতো লজ্জাহীন। আপা আমি যাচ্ছি। মুহিবের ঘড়িতে বাজছে 7:30। হাতে অনেক সময় আছে। মতিঝিল পৌঁছতে 1/2 ঘন্টার মতো লাগবে। প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণের জন্য থামলে কেমন হয়? মুহিব ওই চিন্তাকে প্রশ্রয় দিল না। একবার নামলে আটকা পড়ে যেতে হবে। অফিস থেকে সরাসরি প্রেস ক্লাবের সামনে ফিরলেই হবে। তার চেয়ে বরং বাবার সঙ্গে দেখা করে আসা যায়। মাকে সালাম করা হয়েছে, বাবাকে সালাম করা হয়নি। বন্ধুত্বের উপর কবি ইয়ার্সের 2 লাইন কবিতা লিখিয়ে নিয়ে আসতে হবে। জটিল কবিতা, 2 লাইন শুনলে মুখস্থ হবে এমন স্মৃতিশক্তি তার নেই। প্রেস ক্লাবের সামনে যাবে না ভেবেও মুহিব সেখানেই আগে গেল। শুধু বাবাকে না, শফিককেও সালাম করতে ইচ্ছা করছে। প্রেস ক্লাবের সামনে শফিক একা বসে আছে। হারুন যে শতরঞ্জির উপর বসেছিল সেটা খালি, তবে পোস্টারে পোস্টারে চারদিক ছয়লাপ। ছোট একটা তাঁবুও খাটানো হয়েছে। প্লাস্টিকের চেয়ারগুলি এখন তাঁবুর ভিতর। শফিক অসম্ভব বিরক্ত। গত 2 দিনে শেভ করেনি বলে খোঁচা খোঁচা দাড়ি বের হয়ে তাকে দেখাচ্ছে পুরোপুরি জঙ্গলির মতো। শফিক মুহিবের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর ঘটনা কি? এখানে কত সিরিয়াস ব্যাপার, আর তুই ডুব মারলি? রাতে একবার আসবি না? দোকানদার একটাকে পাঠিয়ে দিয়েছিস, খায়রুল না বাইরুল কি যেন নাম, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তারপরেও সারাক্ষণ কথা। সে তো এসেই হারুনকে মিরপুরে তার কোন শাড়ির দোকানে চাকরি দিয়ে দিল। এসব বেকুব তুই কোত্থেকে জোগাড় করিস? মুহিব কিছু বলল না। তুই নাকি ওই বেকুবের বাড়িতে গিয়ে উঠেছিস? কেন,
বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে? ব্যাপারটা সেরকমই। ভালোই হয়েছে, রাতে আড্ডা দেবার একটা জায়গা হয়েছে। শফিক সিগারেট ধরালো। তার মেজাজ ঠান্ডা হয়ে আসছে, এটা বোঝা যাচ্ছে। সে নরম গলায় বলল, তোর কি আজ চাকরিতে জয়নিং? সাজসজ্জা সেরকমই মনে হচ্ছে। মুহিব বলল, জি। চাকরিতে জয়নিং? তাহলে এখানে এসেছিস কেন? প্রথম দিনেই অফিসে দেরি করে যাবি? আমাদের কথা এখন একেবারে মাথায় রাখবি না, মন দিয়ে চাকরি করবি। মুহিব এগিয়ে এসে শফিকের পা ছুঁয়ে সালাম করল। শফিক বিরক্ত গলায় বলল, এইসব কি? নিজের বাবা মাকে সালাম করেছিস? মাকে করেছি। একটা বেবি ট্যাক্সি নিয়ে এক্ষুনি তোর বাবার কাছে যা, তাকে সালাম কর। আমি একটা 3rd গ্রেড ড্রাগ এডিক্ট মাতাল। আমাকে তুই সালাম করছিস কি মনে করে? তোর কি ব্রেইন ডিফেক্ট হয়ে গেছে? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বেবি ট্যাক্সি নিয়ে বাবার কাছে চলে যা। বেবি ট্যাক্সি ভাড়া আছে? আছে। সত্যি আছে তো? জি আছে। শফিক ভাই, হারুন কোথায়? আরে ওই গাধার কথা বলিস না। সে বাথরুম করতে নিজের বাড়িতে গেছে। তার নাকি অপরিচিত জায়গায় বাথরুম হয় না। এসব ইডিয়টদের নিয়ে আমার চলতে হয়। আত্মাহুতি যে দেবে সে আরাম করে হাগু করার জন্য বাসায় চলে গেছে। আমি একা দোকান খুলে বসে আছি। একটার পর একটা যন্ত্রণা পার করছি। অসহ্য লাগছে। কেরোসিনের টিন কিনেছিলাম, হাপিস। হাপিস মানে? 10 মিনিটের জন্য সিগারেট কিনতে গিয়েছি। টিনটা তাঁবুর ভিতর রেখে গেছি। ফিরে এসে দেখি নাই। আবার একটা কেরোসিনের টিন কিনতে হবে। কেরোসিনের টিন বড় একটা পসিবিলিটি। সবাই হারুনকে যতক্ষণ দেখে তার চেয়ে বেশি দেখে কেরোসিনের টিনটাকে। হারুনের যে কটা ছবি পত্রিকায় ছাপা হয়েছে সবকটার ছবির বেজে কেরোসিনের টিনটা আছে। লোকজন কেমন আসছে? ভালোই আসছে, রেসপন্স খুবই ভালো। ফিল্ম লাইন থেকে নায়ক রিয়াজ এসেছিল। চারদিকে ভিড় হয়ে গেল। হারুনের সঙ্গে 5 মিনিটের মতো বসেছিলেন। এত বড় স্টার, কিন্তু কোনো অহংকার দেখলাম না। আমাকে বললেন, দেখি ভাই একটা সিগারেট দিন তো। আরে এমনই আমার কপাল, সিগারেট দিতে পারলাম না। কেন? প্যাকেটটা খুলে দেখি প্যাকেট খালি। লজ্জায় আমার মাথা কাটা গেছে। রিয়াজ সাহেব নিজেই অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে সিগারেট আনালেন। নিজে একটা খেলেন, সবাইকে দিলেন। যাবার সময় প্যাকেটটা আমার হাতে দিয়ে গেলেন। নিখুঁত ভদ্রলোক। তুই দেখি হাঁ করে গল্পই শুনছিস। বিদায় হ। ভালো কথা, জুথি নামের মেয়েটার সঙ্গে কি তোর যোগাযোগ হয়েছে? না। ওই মেয়ে প্রেস ক্লাবের সামনে গতকাল 3 বার এসেছে। তোর সঙ্গে কথা বলতে চায়, খুব নাকি জরুরি। আমি বলে দিয়েছি মুহিব রাজশাহী গেছে তার এক ভাগ্নির বিয়েতে, 4-5 দিন পরে ফিরবে। এই বলে কাটান দিয়েছি। যাই হোক, জুথির ব্যাপার নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তোর কাজ কর। এখন মাথার ভেতর জুথি-ফুথি ঢুকালে সমস্যা আছে। শামসুদ্দিন সাহেবের বাড়ির সব দরজা জানলা খোলা। বাড়ির উঠানে টুল পাতা। টুলে মাথা কামানো গুন্ডা টাইপ চেহারার এক লোক বসে আছে। মুহিবের দিকে তাকিয়ে সেই লোক বলল, কারে চান? মুহিব বলল, এই বাড়িতে যিনি থাকতেন তাকে চাচ্ছি। আপনি তার কি হন? কুটুম্ব? আমি ওনার ছেলে। যান, ভিতরে যান। আপনি কে? আমি কে তা দিয়ে আপনার প্রয়োজন নাই। যারে প্রয়োজন তার কাছে যান। মুহিব ঘরে ঢুকে দেখল তার বাবা তোষকবিহীন বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। ঘরের সব জিনিসপত্র বাঁধাছাঁধা করা হয়েছে। শামসুদ্দিন সাহেব ছেলেকে দেখে অবাকও হলেন না, খুশিও হলেন না। অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। মুহিব বলল, ঘটনা কি বাবা? এই বাড়ি ছেড়ে দিচ্ছ? শামসুদ্দিন সাহেব ক্লান্ত গলায় বললেন, কয়টা বাজে দেখতো? 8:40। 10টার ভেতর ছেড়ে দিতে হবে, না হলে অসুবিধা আছে। কি অসুবিধা? শামসুদ্দিন সাহেব জবাব দিলেন না। মুহিব বলল, বাবা তোমার কি শরীর খারাপ? সামান্য জ্বর আছে। মুহিব গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, সামান্য কোথায়? জ্বর তো অনেক। এই জ্বর নিয়ে যাবে কোথায়? কিছু ঠিক করেছ? না, আপাতত কোনো হোটেলে উঠব। কোন হোটেলে? কিছু ঠিক করি নাই, তুই দুশ্চিন্তা করিস না। বাবা তোমার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। তোমার শরীর অসম্ভব খারাপ। আমি কি বলছি না বলছি তাও মনে হয় তুমি বুঝতে পারছো না। শামসুদ্দিন ক্লান্ত গলায় বললেন, বুঝতে পারছি। মুহিব বলল, বাবা আমি একটা চাকরি পেয়েছি, ভালো বেতনের ভালো চাকরি। আমি এসেছি তোমাকে সালাম করতে। তুমি আজকের দিনটা এ বাড়িতে থাকো, আমি সন্ধ্যার আগে আগেই তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? সেটা তখন ঠিক করব। আজ দিনটা এ বাড়িতে তোমাকে থাকতে দেবে না? দিবে। বাবা তুমি মন দিয়ে শোনো আমি কি বলছি। তুমি অনেক কষ্ট করেছ, তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি আমার সঙ্গে থাকবে। তোর বউ তো রাগ করবে রে বেটা। বাবা
তোমার মাথা তো মনে হয় এলোমেলো হয়ে গেছে। আমি এখনো বিয়ে করিনি। এক সময় তো করবি। যখন করব তখন দেখা যাবে। বাবা, আমি তোষক বিছিয়ে দিচ্ছি, তুমি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আমি অফিস শেষ করে তোমাকে এসে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জ্বর নিয়ে চিন্তা করিস না। আমার জ্বর বেশিক্ষণ থাকে না। আশেপাশে কোনো ডাক্তার বসেন? তাহলে আমি তাকে বলে যেতে পারি, তোমাকে এসে দেখে যাবেন। নিউ হোমিও হলের ডাক্তার সাহেব আছেন, আমার বন্ধু মানুষ, উনাকে বলে গেলেই হবে। আমি তাকে বলে যাচ্ছি। শামসুদ্দিন সাহেব ছেলের পিঠে হাত রেখে বললেন, তুই এত দুশ্চিন্তা করছিস কেন? আমার জ্বর কমে যাচ্ছে। নিউ হোমিও হল বন্ধ, 10টার আগে খুলবে না। মুহিব ঘড়ি দেখল, 9টা 10 বাজে। আর সময় নষ্ট করা ঠিক হবে না। অফিসের সময় হয়ে গেছে। জয়নিংয়ের দিনে 1 ঘন্টা দেরি করে উপস্থিত হলে খবর আছে। মুহিব একটা বেবি ট্যাক্সি ভাড়া করল। বেবি ট্যাক্সিতে উঠার পরপরই তার মনে হলো অফিসে পৌঁছানোর পর সে দেখবে চিচিং ফাঁক, চাকরি নেই। বস শ্রেণীর কেউ গম্ভীর গলায় বলবেন, সরি, কোম্পানির আর্থিক অবস্থা ভালো না, এই জন্যে নতুন রিক্রুটিং আপাতত বন্ধ। মাস 6 পর খোঁজ নেবেন। বুঝতেই পারছেন, ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন যাচ্ছে, প্রচুর লে অফ হচ্ছে। বলুন কি খাবেন, চা না কফি? সে চা খেতে চাইবে। যে বেয়ারা চা নিয়ে আসবে সে সিরিয়াস ধরনের মুখের ভঙ্গি করে রাখবে। তার ছেলের হাসি ঠোঁটের কোণায় থাকবে, তবে তা ঠিক ধরা যাবে না। চা শেষ করে অফিস থেকে বের হবার সময় সবাই বিশেষ চোখে একবার হলেও তার দিকে তাকাবে। কেউ হয়তোবা বলবে, টাই লাগিয়ে মাঞ্জা দিয়ে চলে এসেছে। মানজায় কাজ হবে না রে বাবা। জয়েন করতে মুহিবের কোনো সমস্যা হলো না। শিকদার নামের এক ভদ্রলোক তার দিকে হাত বাড়িয়ে বললেন, ওয়েলকাম। থ্যাংক ইউর উত্তরে ওয়েলকাম বলতে হয়। ওয়েলকামের উত্তরে কি বলতে হয়? বোকার মতো হাসা কি ঠিক হচ্ছে? মুহিব পরিষ্কার বুঝতে পারছে তার ঠোঁটের কোণায় বোকা বোকা টাইপ এক ধরনের হাসি ঝুলে আছে। ঘরের মেঝে অতিরিক্ত মসৃণ। মুহিবের কেবলই মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে পা পিছলে উল্টে পড়ে যাবে। অফিসের সবার জন্য দৃশ্যটা অবশ্যই মজার হবে। এক একজন এক এক রকম শব্দ করে হাসবে। হাঁটাহাঁটি না করে কোনো একটা ঘরে চুপচাপ বসে থাকতে পারলে হতো। আচ্ছা, এরা কি তাকে আলাদা কোনো ঘর দেবে? মনে হয় না। চাকরির পোস্টটা কি তা এখনো জানা হলো না। সে কি শিকদার সাহেবকে জিজ্ঞেস করবে? আগ বাড়িয়ে এত উৎসাহ দেখানো কি ঠিক হবে? একজন কেউ যদি থাকতো যে বলে দেবে কি ঠিক হবে কি ঠিক হবে না। মুহিব তার নিজের ঠান্ডা ঘরে বসে আছে। কোনো অফিসের উপরের দিকের অফিসারদের ঘরের মতো ঘর। পিসি, টেলিফোন, ইন্টারকম, রিভলভিং চেয়ার সবই আছে। মুহিব জবুথবু হয়ে রিভলভিং চেয়ারে বসে আছে। তার সামনে শিকদার সাহেব, ভদ্রলোক হাস্যমুখী, মুখে সারাক্ষণ হাসি, শব্দহীন হাসি। মুহিব কোথায় যেন পড়েছিল, যে পুরুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে সাবধান। মুহিব সাহেব। জি। এই আপনার ঘর। ঘরের ইন্টেরিয়র যদি চেঞ্জ করতে চান করবেন। পছন্দের কোনো পেইন্টিং লাগাতে চাইলে লাগাতে পারেন। জি আচ্ছা। আজ আপনার কোনো কাজ নেই, নিজেকে ধাতস্থ করুন, সবার সঙ্গে আলাপ পরিচয় করুন, টেলিফোনে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলুন, রিল্যাক্স করুন। জি আচ্ছা। আমার কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। মুহিব বলল, আমার কাজটা কি? শিকদার সাহেব বললেন, আপনার কাজ হলো চেয়ারে বসে থাকা। হা হা হা। ভদ্রলোক এই প্রথম শব্দ করে হাসছেন। কাজেই শব্দ করে হাসার ব্যাপারটা ভদ্রলোক যে জানেন না তা না। যারা মাঝে মাঝে শব্দ করে হাসে তাদের বিষয়ে নিশ্চয়ই সাবধান হবার কিছু নেই। আপনার পোস্টটা যে কি তা আমি নিজেও ঠিক জানি না। আমাদের অফিসের শাখা চিটাগাংয়ে আছে, খুলনায় আছে। আমি উড়া উড়া যা শুনেছি তাতে মনে হচ্ছে আপনাকে খুলনা অফিসে দিয়ে দেওয়া হবে। ঢাকা ছেড়ে বাইরে যেতে অসুবিধা নেই তো? জি না। বড় সাহেব এখনো অফিসে আসেননি। তিনি সাধারণত লাঞ্চ করে আসেন। বড় সাহেব এলে তার সঙ্গে দেখা করবেন। আপনার পোস্ট কি, দায়িত্ব কি তিনি বুঝিয়ে বলবেন। আমি এখন বিদায় নিচ্ছি। লাঞ্চের সময় আপনাকে ডেকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। আপনাকে টেন্সড মনে হচ্ছে। টেন্সড হবার মতো কোনো ঘটনা ঘটেনি। রিল্যাক্স করুন। ইন্টারকমে নাম্বার 32-তে ক্যান্টিন পাবেন। চা কফি কিছু খেতে চাইলে ওদের বললেই হবে। জি আচ্ছা। আপনাকে যে পিউন দেওয়া হয়েছে সে পুরনো লোক। অফিস সম্পর্কে যে কোনো তথ্য আপনি তার কাছে পাবেন। হ্যাভ ফান। মুহিব কোনো ফান পাচ্ছে না। তার হাঁসফাঁস লাগছে। গলার টাই এঁটে বসেছে। কোনো কারণে কি গলা ফুলে গেছে? সকালে টাইটা ফাঁসের মতো লাগেনি, এখন লাগছে। এসি মনে হয় অতিরিক্ত ঠান্ডায় দেয়া আছে। শীতে শরীর জমে যাচ্ছে।
বেল টিপে বেয়ারাকে ডেকে এসি কমাতে বলবে? বেয়ারা নিয়ে একটা বড় সমস্যা হয়েছে। বেয়ারার নাম শামসুদ্দিন, তার বাবার নামে নাম। মুহিব নিশ্চয়ই বলতে পারে না, থুক্কু, শামসুদ্দিন নামের কোনো বেয়ারা থাকলে আমি খেলব না, আমাকে অন্য নামের বেয়ারা দিতে হবে। মুহিব বেল টিপল। কিছুক্ষণ কথা বলা যাক শামসুদ্দিনের সঙ্গে। স্যার ডেকেছেন? জবাব না দিয়ে মুহিব তাকিয়ে আছে। লোকটার নামই যে তার বাবার মতো তা না, চেহারার মধ্যেও খানিকটা মিল। লম্বা, ফর্সা, দাঁড়িয়েও আছে খানিকটা কুঁজো হয়ে। ঠান্ডা পানি খাওয়াতে পারবে? অবশ্যই পারবো স্যার। এসিটা একটু কমিয়ে দাও, ঘর বেশি ঠান্ডা হয়ে গেছে। আর শোনো, তোমার ডাকনাম কি? স্যার, আমার একটাই নাম, শামসুদ্দিন। সমস্যা কি হয়েছে জানো? আমার বাবার নাম শামসুদ্দিন, কাজেই শামসুদ্দিন শামসুদ্দিন বলে তোমাকে ডাকা আমার জন্য কঠিন হয়ে পড়বে। স্যার, আমাকে দুলাল ডাকবেন। দুলাল কি তোমার ডাকনাম? জি না, আমার ডাকনাম শামসু। তাহলে দুলাল ডাকবো কেন? দুলাল কে? আচ্ছা থাক, কে জানার দরকার নেই। তোমাকে আমি দুলাল ডাকবো না, আমি চেষ্টা করব নাম না ডেকে পার করা যায় কিনা। শামসুদ্দিন এসির ঠান্ডা কমিয়ে দিল, জগ ভর্তি ঠান্ডা পানি নিয়ে এলো। স্যার, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। খবরের কাগজ কি এনে দেবো স্যার, পড়বেন? আমি খবরের কাগজ পড়ি না। মুহিব টেলিফোন সেটটা কাছে টানল। একটা টেলিফোন নাম্বার এসে জানে, নোরার নাম্বার। চাকরিতে জয়েন করার ব্যাপারটা নোরাকে জানানো দরকার। হ্যালো নোরা। নোরা যথানিয়মে বলল, আপনি কে বলছেন জানতে পারি কি? মুহিব। নোরা ঝলমলে গলায় বলল, ও আচ্ছা তুমি, খুব ভালো সময় টেলিফোন করেছ, আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। মুহিব বলল, কেন বলো তো? নোরা বলল, কোনো কারণ নেই, এমনি। হোমোসেপিয়েন্সরা প্রাণী হিসেবে খুবই লজিক্যাল, তারপরেও তারা বেশিরভাগ কাজ করে কোনো কারণ ছাড়া। তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য টেলিফোন করেছি। খবরটা দিও না, আমাকে আন্দাজ করতে দাও। তুমি চাকরি পেয়েছো? হয়েছে? হ্যাঁ হয়েছে, 10-এ 10 পেয়েছো। আজ আমি চাকরিতে জয়েন করেছি। এক্সেলেন্ট, কনগ্র্যাচুলেশনস। এক কাজ করো, আজ সন্ধ্যার পর বাসায় চলে এসো। কি চাকরি, কি ব্যাপার শুনবো। আচ্ছা, হিপনোসিসের ব্যাপারটাও তোমার উপর চেষ্টা করে দেখব, আমি নিশ্চিত যে হবে। হলে তো ভালোই। মহিব শোনো, আমি তোমার বন্ধু হারুনকে দেখতে গিয়েছিলাম, যে আগুনে পুড়ে মরে যাবে বলে ঘোষণা দিয়েছে। কি দেখলে? আমি আমার জীবনে এমন হাস্যকর ঘটনা দেখিনি। হারুন নামের মানুষটা বন্ধুবান্ধব নিয়ে বসে আছে, উৎসব উৎসব ভাব। দলের একজন লিডার আছে, তার নাম শফিক। সে এসে আমাকে বলল, ম্যাডাম, আমরা একটা গণসঙ্গীতের আয়োজন করেছি, সেখানে আপনি যদি আপনার উড়ালপঙ্খী গানটা গিয়ে দেন খুব ভালো হয়। তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে? অবশ্যই হাস্যকর। সত্যি করে বলো তো, তোমার বন্ধু কি আসলেই গায়ে আগুন দেবে? মুহিব জবাব দিল না। নোরা বলল, তোমার বন্ধুকে মাথার থেকে উদ্ভট চিন্তা দূর করতে বলো। সে চাইলে সিলেটের চা বাগানে আমি তার জন্য চাকরির ব্যবস্থা করতে পারি। মুহিব আগ্রহের সঙ্গে বলল, চা বাগানে তোমার চেনা জানা আছে? নোরা বলল, আমাদের একটা ছোটখাটো চা বাগান আছে। বলো কি? তোমার বন্ধুকে আমার প্রপোজাল দিয়ে দেখো। মনে হয় না সে রাজি হবে, কারণ সে তো তার নিজের চাকরির জন্য আত্মাহুতি দিচ্ছে না, সে কাজটা করছে ফর এ কজ। তোমার ধারণা সে টিভি ক্যামেরার সামনে গায়ে আগুন দেবে? লাইভ টেলিকাস্ট হবে? মুহিব জবাব দিল না। নোরা বলল, কথার জবাব দিচ্ছ না কেন? ভাবছি। কি ভাবছ? সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার নিয়ে ভাবছি। আমার মনে হঠাৎ একটা সন্দেহ দেখা দিয়েছে। নোরা শোনো, আমি এই যে চাকরিটা পেয়েছি, তার পেছনে তোমার কি কোনো হাত আছে? নোরা শান্ত গলায় বলল, এই প্রশ্ন আসছে কেন? এই প্রশ্ন জিজ্ঞেস করার পেছনে কারণ কি? কোনো কারণ নেই। তুমি তো বলেছ হোমোসেপিয়েন্সরা বেশিরভাগ কাজই করে কোনো কারণ ছাড়া। আচ্ছা নোরা, দ্য অ্যারন্স কোম্পানিটা কি তোমাদের? নোরা শান্ত গলায় বলল, আমার বাবা এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার, আমি 4 জন ডিরেক্টরের একজন। তার মানে চাকরিটা পাওয়ার পেছনে তোমার অবদান আছে? যদি থাকে তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। মুহিব শোনো, তোমার চাকরি পাওয়ার পেছনে আমার সামান্য ভূমিকার কারণে যদি তোমার ভেতরে কোনো গ্লানিবোধ তৈরি হয়, সেটা আমি দূর করে দেব, খুব সহজেই দূর করে দেব। কিভাবে? হিপনোসিসের মাধ্যমে। হিপনোটিক সাজেশন? হ্যাঁ। তাহলে তো ভালোই। শুধু গ্লানিবোধ কেন, আমার মনে আরও অনেক অদ্ভুত অদ্ভুত বোধ আছে, সব দূর করে দাও। টেলিফোন রেখে মুহিব তার গলার টাই সামান্য আলগা করে দিল।
গলায় ফাঁসের মতো লাগছিল, এখন আরাম লাগছে। খানিকটা ঘুম ঘুমও পাচ্ছে। সোফা জাতীয় কিছু থাকলে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়া যেত। দুপুরে শিকদার সাহেব মুহিবকে নিয়ে অফিসের ক্যান্টিনে লাঞ্চ খেতে গেলেন। বিদেশি কায়দায় লাঞ্চ। একটা স্যান্ডউইচ, একটা আপেল, এক বাটি স্যুপ। টকঝাল স্যুপটা খেতে অসাধারণ। শিকদার সাহেব বললেন, চাকরি কেমন লাগছে? মুহিব বলল, ভালো লাগছে। শিকদার সাহেব বললেন, এই কোম্পানির চাকরি মোটামুটি আরামের, কাজের চাপ কম। তবে শুনতে পাচ্ছি বিদেশি কোনো এক কোম্পানির সঙ্গে নাকি যুক্ত হবে। তখন কি হবে কে জানে। মুহিব বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বুদ্ধিমান মানুষ। ফাঁকি দিতে চাইলে একটা না একটা বুদ্ধি আপনি নিশ্চয়ই বের করতে পারবেন। শিকদার সাহেব গম্ভীর গলায় বললেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন ধরতে পারছি না। মুহিব বলল, আমি কিছু বুঝাতে চাচ্ছি না, রসিকতা করছি। আপনাদের অফিসে রসিকতা করা যায় তো? আপনাদের অফিস বলছেন কেন? অফিসটা তো আপনারও। মুহিব বলল, না, আমার অফিস না। আমি আপনাদের বড় সাহেবের জন্য অপেক্ষা করছি। উনি এলেই রেজিগনেশন লেটার ওনার হাতে ধরিয়ে পগার পার হয়ে যাব। রেজিগনেশন লেটার দেবেন কেন? কারণটা কি? মুহিব হাসি মুখে বলল, হোমোসিপিয়েন্সরা খুবই বিচিত্র প্রাণী। তারা বেশিরভাগ কাজ করে কোনো কারণ ছাড়া। এটা আমার কথা না, আপনাদের অফিসের 4 জন ডিরেক্টরের একজনের কথা। আপনি কি সত্যি চাকরি করবেন না? না। শিকদার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুহিবের কথাগুলো তিনি ঠিক বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না। মুহিব বলল, আমি আরেকটা স্যুপ খাবো। দি আলমদিনা রেস্টুরেন্টের মালিক গত 2 দিন ধরে উত্তেজনাময় সময় কাটাচ্ছে। সে সার্বক্ষণিকভাবে শফিকদের সঙ্গে আছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তার খুবই ভালো লাগছে। সবাই তার নাম দিয়েছে হংসবাবু। এতেও সে খুব মজা পাচ্ছে। হংসবাবু ডাকলেও সবাই যে তার মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, এতেই সে আনন্দিত। লেখাপড়া জানা শিক্ষিত সব ছেলে, MA BA পাস। তার মতো মূর্খ হোটেল মালিকের সঙ্গে এদের কথা বলারই কথা না। অথচ কি আশ্চর্য কথা, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের সময় তার মতামত জানতে চাওয়া হচ্ছে। টেলিভিশনওয়ালারা ছবি তুলতে এসেছিল। সেখানে তারা অনেকের সঙ্গে তাকেও প্রশ্ন করেছে। সে ঠিকঠাক মতো জবাব দিয়েছে। শফিক ভাই বলেছেন জবাব ভালো হয়েছে। টেলিভিশনওয়ালারা জিজ্ঞেস করেছে, আপনার নাম কি? খায়রুল বলেছে, জনাব, আমার নাম খায়রুল। আমি আলমদিনা হোটেলের মালিক। এদের সঙ্গে আপনার সম্পর্ক কি? খায়রুল ফ্যাঁসফ্যাঁসে গলায় কিন্তু স্পষ্ট করেই জবাব দিয়েছে। সে বলেছে, জনাব, আমি প্রথমে মজা দেখতে আসছিলাম, পরে দেখলাম বড়ই জটিল ঘটনা, আর যাইতে পারলাম না। জটিল ঘটনা বলছেন কেন? একটা শিক্ষিত জোয়ান ছেলে গায়ে আগুন লাগায় মরে যাবে, জটিল ঘটনা না? আজ 1 তারিখ। ঘোষণা অনুযায়ী আগামীকাল রাত 12টা 1 মিনিটে হারুনের গায়ে আগুন লাগাবার কথা। সময় দ্রুত এগিয়ে আসছে। শফিক মোটামুটি নিশ্চিত ছিল আজ দিনের মধ্যেই সরকার পক্ষের কেউ না কেউ আসবে। সরকার বেকার সমস্যার সমাধানের জন্য যেসব গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তা জ্বালাময়ী ভাষায় বলবে। গায়ে আগুন দেওয়াটা ধামাচাপা দেয়া যাবে। এখন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছিলেন আজ সকালে আসবেন। এখন জানা গেছে তিনি তার এলাকায় গেছেন, 2 দিন থাকবেন। বিরোধী দলের কেউ এগিয়ে এলেও হতো, তাদের জন্য এটা ভালো সুযোগ। এই ইস্যুতে তারা সরকারকে ধুয়ে ফেলতে পারবে। এমন একটা মারাত্মক ইস্যু, কিন্তু বিরোধী দলের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। শেষ ভরসা কবি সাহিত্যিকদের কেউ। মহসিন গিয়েছিল কবি শামসুর রহমান সাহেবের কাছে। হাতে পায়ে ধরে তাকে যদি রাজি করানো যায়, তিনি আসবেন, আবেগময় ভাষায় কিছু কথা বলবেন, তারপর হারুনকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। মহসিন ফিরে এসেছে, কবি খুবই অসুস্থ, আসতে পারবেন না। বিকেল থেকেই লোক জমতে শুরু করেছে। এমন জনসমাগমে খুশি হওয়া উচিত। শফিক খুশি হতে পারছে না। তার কাছে মনে হচ্ছে লক্ষণ ভালো না। আজই এত লোক, আগামীকাল না জানি কত হবে। পাবলিক মজা দেখার জন্য আসবে। তাদেরকে ঠিকমতো মজা দিতে না পারলে সমস্যা আছে। সন্ডাগুন্ডা ধরনের এক লোক এসে হারুনকে বলেছে, আগুন কি সত্যই দিবেন? ভাওতাবাজি না তো? ফুটবেন না তো? লোকটার কথার ধরনে কলিজা শুকিয়ে যাবার কথা। হারুন অবশ্যই শান্ত গলায় বলেছে, আগামীকাল রাত 12টা 1 মিনিটে অবশ্যই আগুন দেওয়া হবে। ক্যামেরা আছে? না থাকলে মনে করে ক্যামেরা নিয়ে আসবেন, ছবি তুলে রাখবেন। চাওয়ালা, বাদামালা, ফুচকাওয়ালা চলে এসেছে। লোকজন ফুচকা খাচ্ছে। সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে তারা মজার কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে। বিদেশি 2 সাহেবও এসেছেন।
তারা ছোট ভিডিও ক্যামেরায় প্রচুর ছবি তুলেছেন। ছবি তোলার পর তারা চলে গেলেন না, খুবই মজা করে ফুচকা খাচ্ছেন। খায়রুল শফিককে আড়ালে ডেকে নিয়ে বলল, শফিক ভাই, অবস্থা তো খুব খারাপ। শফিক বলল, খারাপ বলছেন কেন? আগামীকালের কথা চিন্তা করে কলিজায় পানি চলে এসেছে। মানুষ এখন পিশাচ হয়ে গেছে, গায়ে আগুন না দেখে এরা যাবে না। শফিক চিন্তিত গলায় বলল, সেরকমই তো মনে হচ্ছে। খায়রুল বলল, প্রয়োজনে এরা নিজেরা হারুন ভাইয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দিবে। শফিক বলল, পালায় যাওয়া যায় না? খায়রুল চিন্তিত গলায় বলল, পালাইতে গেলে শক্ত মায়ের খাওয়ার সম্ভাবনা। শফিক বলল, কথা ভুল বলেন নাই, সব সাইকোলজি বোঝা মুশকিল। দেখা যাবে আমাদের সবার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দিয়েছে, সবাই একসঙ্গে কয়লা হয়ে গেলাম। এক পত্রিকা থেকে হারুনের ইন্টারভিউ নিতে এসেছে। চিরিং বিরিং টাইপ, 22-23 বছরের মেয়ে, চোখে মুখে কথা বলে। হারুন ইন্টারভিউ দিচ্ছে, কি বলতে কি বলে ফেলে এই ভয়ে মহসিন তাকে সাহায্য করতে গিয়েছিল। মেয়েটি তার দিকে তাকিয়ে বলেছে, আপনিও কি আত্মাহুতিতে আছেন? মহসিন বলল, না। মেয়েটি বলল, তাহলে আপনি কথা বলবেন না। যেদিন আপনিও আত্মাহুতির সিদ্ধান্ত নেবেন সেদিন আপনার ইন্টারভিউ নেব। এই ধরনের মেয়েরা প্যাঁচে ফেলে অনেক গোপন কথা বের করে ফেলে, কিন্তু হারুন বেশ সহজভাবেই কথা বলছে, তাকে প্যাঁচে ফেলা যাচ্ছে না। আপনি নিশ্চিত যে আগামীকাল রাত 12:01 গায়ে কেরোসিন ঢেলে আগুন দেবেন? হ্যাঁ, আমি নিশ্চিত। গায়ে আগুন দেবার আগে যে কথাগুলি সবার উদ্দেশ্যে বলবেন সেগুলি কি এখন বলবেন? আমি লিখে নিতে পারি। তখন কি বলবো তা তো জানি না। আপনার বাবা, আপনার মা, তারা এই ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? আমি জানি না, তাদের জিজ্ঞেস করুন। আমার কাছে কিন্তু মনে হচ্ছে পুরো ব্যাপারটাই সাজানো নাটক। আগামীকাল সন্ধ্যার পর থেকে আপনাকে এখানে পাওয়া যাবে না। আপনার কি মনে হচ্ছে না হচ্ছে সেটা আপনার ব্যাপার। কি খাচ্ছেন? চা খাচ্ছি, আলুর চপ খাচ্ছি। আমি অনশন করছি না, আমার খেতে বাধা নেই। আপনি চা খাবেন? দিতে বলি? শফিক দূরে দাঁড়িয়ে বলল, খাল কেটে কুমিরের বদলে পাবলিক নিয়ে এসেছি। কুমির সামলানো যায়, পাবলিক যায় না। আমাদের সামনে মহা বিপদ। মুহিব তার বাবার বাসার সামনে দাঁড়িয়ে আছে, ঘর তালা দেয়া। সে চিন্তিত বোধ করল না। নিউ হোমিও হল খোলা আছে। এখানে আসার পথে চোখে পড়েছে বুড়ো এক চশমা পরা ভদ্রলোক কুঁজু হয়ে খবরের কাগজ পড়ছেন। তার কাছে গেলেই খোঁজ পাওয়া যাবে। ডাক্তার সাহেবের নাম হাবিবুল্লাহ, বয়স 70-এর কাছাকাছি। তিনি খবরের কাগজ থেকে একবার চোখ তুলে মুহিবকে দেখলেন। সে কি জন্য এসেছে তা শুনলেন। হাত ইশারায় তাকে বসতে বলে আবারও খবরের কাগজ পড়তে লাগলেন। মুহিব কাঠের বেঞ্চে চুপচাপ বসে রইল। সকালবেলার বাসি খবরের কাগজ সে এর আগে কাউকে এত আগ্রহ করে পড়তে দেখেনি। একসময় তার কাগজ পড়া শেষ হল। তিনি মুহিবের দিকে কঠিন চোখে তাকালেন। শামসুদ্দিন সাহেব তোমার পিতা? জি। পিতার খোঁজে এসেছ? জি। কে বলেছে যে আমি তার খোঁজ জানি? আপনি জানেন না? জানলেও বলবো না। বলবেন না? না, বৃদ্ধ পিতা অসুস্থ, জ্বরে কাতর। তাকে বাড়ি থেকে পুলিশ দিয়ে বের করে দিয়েছে। জ্বরের কারণে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। আর আজ তুমি এসেছো পিতার খোঁজে। ফিটফাট বাবু সেজে এসেছো, গলায় টাই। মুহিব চুপ করে আছে। বৃদ্ধকে রাগ কমানোর সময় দিতে হবে। খুব যারা রাগী তাদের রাগ ঝপ করে পড়ে যায়। তখন তাদের প্রতিটি কথা মায়ায় ডুবানো থাকে। এই বৃদ্ধের রাগ এক্ষুনি পড়বে। তোমার নাম কি? মুহিব। ও, তাহলে তোমার নামই বাবা? জি। তোমার পিতা একবার খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজরাইলে মানুষে দড়ি টানাটানি। আমি রোজ সন্ধ্যায় তোমার বাবার বিছানার পাশে বসে থাকতাম। তখন তো তোমাকে দেখি নাই। কোথায় ছিলা? ফুর্তি করতেছিলা? আমি খবর পাইনি। আমি সবসময় যে বাবার কাছে আসি তা না, হঠাৎ হঠাৎ আসি। তুমি তো দেখি বিরাট লায়েক পুত্র, হঠাৎ হঠাৎ আসো। দরকার কি হঠাৎ হঠাৎ আসার? গলায় টাই বেঁধে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াও। মদ খাও না তুমি? অবশ্যই খাও, চেহারা দেখেই বোঝা যাচ্ছে মদ খাওয়া লালটু চেহারা। তোমার সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট, মনের শান্তি নষ্ট। তুমি বিদায় হও। মুহিব বসে রইল। খুবই আশ্চর্যের ব্যাপার, বৃদ্ধের রাগারাগি শুনতে তার ভালো লাগছে। বৃদ্ধের গলায় রাগ আছে, কিন্তু চোখে মায়া চলে এসেছে। বাবা, আমার কথা মন দিয়ে শোনো। তোমার পিতা কোথায় আছেন আমি জানি না। তিনি বলেছেন কোনো একটা থাকার জায়গা খুঁজে বের করে আমাকে জানিয়ে যাবেন। বুঝতে পেরেছ? জি।
আমার সঙ্গে যোগাযোগ রাখবে, তাহলে খোঁজ পাবে। তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, মনে কষ্ট নিও না। তুমি হলে বন্ধুপুত্র, বন্ধুপুত্র পুত্রের মতো, তার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার আছে। আছে কিনা বলো? জি আছে। চাচা আমি উঠি। কিছু মুখে না দিয়ে উঠবে মানে কি? গরম সিঙ্গারা দিয়ে চা খাও, তারপর যেখানে ইচ্ছা যাও, চড়ে বেড়াও। গরম সিঙ্গারা কোথায়? বাসা থেকে আসবে, আমার বড় বৌমা নিজের হাতে বানিয়ে পাঠায়। একটা সিঙ্গারা খেলে স্বাদ বাকি জীবন মুখে লেগে থাকবে। মুহিব চুপচাপ বসে আছে। বসে থাকতে ভালো লাগছে। বৃদ্ধ চেয়ারে পা তুলে আরাম করে বসেছেন। এতক্ষণ চোখে চশমা ছিল না, এখন চশমা পরেছেন। তীক্ষ্ণ চোখে মুহিবকে দেখছেন। তোমার বাবা সবসময় বলতো, আমার ছোট ছেলে গ্রিক দেবতা অ্যাপোলোর চেয়েও সুন্দর। তার কথাকে তেমন গুরুত্বই দিই নাই। বাবা মারা নিজের সন্তানদের সম্পর্কে এই ধরনের কথা সবসময় বলে, কিন্তু এখন দেখছি তোমার বাবার কথায় অতিরঞ্জন থাকলেও বেশি না। আমি তোমার মতো সুন্দর চেহারার ছেলে একটা দেখেছিলাম আখাউড়া রেল স্টেশনে। সে কমলা কিনছিল। সেই ছেলের চেহারা এখনও চোখে ভাসে। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এটা মনে পুষে রাখো নাই তো? জি না। আমি নিজের রাগ কমানোর অনেক চেষ্টা করছি। হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, থুজা। এর 200 পাওয়ার আমার মতো মানুষদের রাগ কমায়। ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না। নিজের ওষুধ নিজের উপর কাজ করে না। মুহিব বলল, চাচা রাগ বাড়ানোর কোনো ওষুধ কি আছে? বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, কেন? মুহিব বলল, রাগ বাড়ানোর ওষুধ থাকলে আমি খেতাম। আমার মধ্যে কোনো রাগ নেই। বাবার কোনো স্বভাব আমি পাইনি, এই স্বভাবটা পেয়েছি। বাবার যেমন রাগ নেই, আমারও নেই। একটু রাগ থাকলে ভালো হতো। বৃদ্ধ মুহিবের দিকে তাকিয়ে আছেন। তার চোখ মমতা এবং ভালোবাসায় আর্দ্র। সন্ধ্যা থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি যে মাথায় ছাতা ধরতেও ইচ্ছা করে না, আবার ছাতা ছাড়া হাঁটতেও ভালো লাগে না। মুহিব বৃষ্টির ভেতর হাঁটছে। ঝুম বৃষ্টির সময় রিক্সা, বেবি ট্যাক্সি কিছুই পাওয়া যায় না। টিপটিপে বৃষ্টির সময় একটু পরে পরে খালি রিক্সা এসে পাশে থামে। রিক্সাওয়ালা আগ্রহ নিয়ে জানতে চায়, কই যাবেন? পারলে জোর করে রিক্সায় তুলে নিবে এমন অবস্থা। মুহিব কোথায় যাবে সে জানে। নোরার কাছে যাবে। নোরা হিপনোটাইজ না কি যেন করবে। কিন্তু মুহিবের মনে হচ্ছে নোরার কাছে যাবার আগে তাকে অন্য কোথাও যেতে হবে। সেটা কোথায় তা মনে পড়ছে না। চেতন মন অবচেতন মনের কোনো ব্যাপার নিশ্চয়ই। সে কোথায় যাবে তা অবচেতন মনে আছে, চেতন মনে নেই। তার কি মার কাছে যাবার কথা? মাকে সেরকম কোনো কথা দিয়ে এসেছে? নাকি বড় চাচার কাছে যেতে হবে? বড় চাচা তাকে কিছু কিনতে দিয়েছেন, সে ভুলে গেছে? পাথরের হামানদিস্তা ধরনের কিছু দিয়ে আলমদিনা হোটেলের খায়রুলের সঙ্গে কি ফার্নিচার কিনতে যাবার কথা দিয়ে ভুলে গেছে? কোনো কিছুই মনে পড়ছে না। তার কি আলচেমিয়াস ডিজিজ হতে যাচ্ছে? হলে মন্দ হতো না। ক, খ, গ, ঘ থেকে শুরু করা। নোরাদের বাড়িতে যাবার জন্য রিকশায় ওঠা মাত্র মুহিবের মনে পড়ল তার আসলে যাবার কথা জুথিদের বাড়িতে। এই সিদ্ধান্ত সে নিজে নেয়নি, কেউ তাকে নিতেও বলেনি। সিদ্ধান্তটা মনের গভীরে কোনো এক অন্ধকার কোণায় লুকিয়েছিল, হঠাৎ বের হয়ে এসেছে। দরজা খুলল জুথি। মুহিব বলল, আমার নাম মুহিব, আপনি আমার খোঁজ করছিলেন। জুথি কিছু বলল না। সে দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার চোখের দৃষ্টি স্থির। মুহিব বলল, আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। জুথি বলল, চিনতে পারবো না কেন? আসুন, ভেতরে আসুন। মুহিব ঘরে ঢুকল। জুথি বেতের সোফার দিকে আঙুল উঁচিয়ে বলল, বসুন এখানে। জুথির গলার স্বর কঠিন তবে শান্ত। মুহিব বসল। জুথি বসল ঠিক তার সামনের চেয়ারে। চাইনিজ হোটেলগুলি যেমন অন্ধকার অন্ধকার থাকে, বসার ঘরটাও সেরকম অন্ধকার। যদিও 2টা টেবিল ল্যাম্প চলছে, ঘরে মনে হচ্ছে কোনো লোকজনও নেই। জুথি একা। কোথাও কোনো সারা শব্দ নেই। মাথার উপর ফ্যান ঘুরছে, ফ্যানেও শব্দ নেই। জুথি বলল, আমি আপনাকে খুঁজছিলাম। আপনি যে সত্যি সত্যি আসবেন আমি ভাবিনি। আপনাকে আসতে দেখে আমি অবাকই হয়েছি। বাবাকে এখান থেকে ডেকে নিয়ে গিয়ে যে কাণ্ড করেছেন, তারপর আমাদের মুখ দেখানোর কথা না। আপনি সাহসী মানুষ। মুহিব বসে আছে, তাকিয়ে আছে জুথির দিকে। তার খুবই পানির পিপাসা হচ্ছে, বুক গলা শুকিয়ে কাঠ। পানির কথাটা জুথিকে কখন বলবে বুঝতে পারছে না। জুথি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে।
মনে হয় সে নিজেকে সামলাচ্ছে। ওই রাতে মেয়েটাকে তেমন রূপবতী মনে হয়নি। আজ মনে হচ্ছে রেগে গেলে কোনো কোনো মেয়েকে সুন্দর লাগে। এই মেয়েটি মনে হয় সেই রকম। মেয়েটি যাকে বিয়ে করবে তার উচিত হবে সারাক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে মেয়েটিকে রাগিয়ে রাখা। মুহিব বলল, আমাকে কেন ডেকেছেন? জ্যোতি বলল, আপনাকে ডেকেছি বাবার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্যে। ওই রাতের ঘটনার পর বাবার মাথায় কোনো কিছু হয়েছে। এলোমেলো কথা বলেন, মাঝে মাঝে আমাকেও চিনতে পারেন না। পিজির একজন সাইকিয়াট্রিস্ট বাবার চিকিৎসা করছেন। পিজির ওই সাইকিয়াট্রিস্ট প্রফেসর রহমতুল্লাহ আপনাকে খবর দিয়ে আনতে বলেছেন। কেন? কারণ বাবা শুধু আপনার কথা বলেন। আপনার ব্যাপারটা তার মাথায় ঢুকে গেছে। তার কথা শুনে মনে হয় এই পৃথিবীতে আপনি ছাড়া তার কোনো প্রিয়জন নেই। আমি কিছু বুঝতে পারছি না। বাবার সঙ্গে কথা না বললে বুঝবেন না। ওই রাতে প্রথম যখন আপনি আমাদের বাসায় ঢুকলেন, বাবা আপনাকে দেখে কী কারণে জানি খুবই খুশি হয়েছিলেন। আপনাকে তার অত্যন্ত আপনজন মনে হয়েছিল। ওই অংশটাই বাবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সব ধুয়ে মুছে গেছে। উনি কোথায়? বাবা বাসায় আছেন। উনার সঙ্গে দেখা করে আমাকে কি বলতে হবে? আপনাকে কিছু বলতে হবে না। আপনি শুধু তার কথা শুনবেন। তার প্রতিটি কথায় সায় দিয়ে যাবেন। তারপর যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন। আপনাকে আরেকটা কথা বলার প্রয়োজন মনে করছি। বলুন। আপনার মতো খারাপ মানুষ আমি জীবনে দেখিনি। কোনোদিন দেখব এরকম মনে করি না। আপনার দিকে তাকিয়ে থাকতেও আমার ঘেন্না লাগছে। আমি এক গ্লাস পানি খাবো। বাবার সঙ্গে দেখা করে আপনি চলে যাবেন। আমি আপনাকে পানি এনে দেব না। অতি রুগ্ন একজন মানুষ বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। তার চোখ জ্বলজ্বল করছে। মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি। জাগ্রত মানুষ মূর্তির মতো শুয়ে থাকতে পারে না। সে সামান্য হলেও নড়াচড়া করে। মানুষটা তা করছে না। তাকে দেখে মনে হবে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় মানুষটা সব দেহ সেজেছে। প্রতিযোগিতায় সে ফার্স্ট প্রাইজ জিতে নেবে এমন সম্ভাবনা আছে। জুথি শবদেহের কাছে গিয়ে বলল, বাবা, মুহিব সাহেব এসেছেন। শবদেহের সঙ্গে সঙ্গে প্রাণ সঞ্চার হল। আরজু সাহেব হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে অতি পরিচিত ভঙ্গিতে বলল, কখন এসেছ মুহিব? মুহিব বলল, এই তো কিছুক্ষণ আগে। আরজু বললেন, সেই কবে তোমার চা খেতে আসার কথা? আমি রোজ 2-3 বার করে জুথিকে জিজ্ঞেস করি, মুহিব এসেছে? জুথি বলে না। মুহিব বলল, আমি ঢাকার বাইরে ছিলাম বলে আসতে পারিনি। ভদ্রলোক আনন্দিত গলায় বললেন, আমি জুথিকে ঠিক এই কথাই বলেছি। আমি বলেছি মুহিব ঢাকার বাইরে আছে। ঢাকায় থাকলে অবশ্যই আসত। কথা দিয়ে কথা রাখবে না, মুহিব এমন ছেলে না। আমি তার নারী নক্ষত্র চিনি। মুহিব, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি জুথিকে জিজ্ঞেস করো। মুহিব বলল, আপনার কথা বিশ্বাস হবে না কেন? অবশ্যই বিশ্বাস হচ্ছে। না না, কোনোরকম সন্দেহ থাকা উচিত না। জুথি, তুই বল, আমি তোকে বলেছি না মুহিব ঢাকায় নেই? জুথি যন্ত্রের মতো গলায় বলল, হ্যাঁ বলেছ। মুহিব বলল, জুথি, আপনি চা নিয়ে আসুন। আপনার বাবার সঙ্গে বসে চা খাই। আরজু সাহেব বললেন, এখন কি চা খাবে? রাত 9টা বাজে। রাত 9টার সময় কেউ চা খায়? তুমি ভাত খেয়ে যাবে। জুথি বলল, বাবা, ওনাকে খেতে দেবার মতো কিছু ঘরে নেই। আরজু সাহেব বিরক্ত গলায় বললেন, মুহিবকে খাওয়ানোর জন্য কি পোলাও কোরমা কোপ্তা কালিয়া লাগবে? সে ঘরের ছেলে, যা আছে তাই খাবে। জুথি কঠিন গলায় বলল, বাবা, ঘরে কিছুই নেই। শুকনা মরিচ আছে? শুকনা মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে ডালের ভর্তা বানিয়ে দে। আমি আর মুহিব শুকনা মরিচ দিয়ে ভাত খাবো। ডাল যদি থাকে তো ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। মুহিব বলল, আরেকদিন এসে খেয়ে যাব। আজ আমার একজনের সঙ্গে দেখা করতে যেতেই হবে। কথা দিয়ে রেখেছি, সে অপেক্ষা করে আছে। ভদ্রলোক বললেন, কথা দিয়ে থাকলে যাও। কথার বরখেলাপ আমার পছন্দ না। কাজ সেরে চলে এসো। রাত 1টা, 2টা, 3টা কোনো অসুবিধা নেই। আমার শরীরটা ভালো না। রাতে এমনিতেই ঘুম হয় না। বলতে গেলে সারা রাত জেগেই থাকি। ডাক্তারদের ধারণা মাথায় গণ্ডগোল হয়েছে, চিকিৎসা হচ্ছে। বাবা, তুমি কিন্তু চলে আসবে। যদি রাত বেশি হয়ে যায়, খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে থাকবে। আলাদা ঘর আছে, আরাম করে ঘুমাবে। জুথি মুহিবকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসে চাপা গলায় বলল, আপনি অবশ্যই আসবেন না, অবশ্যই না। আপনাকে খবর দিয়ে আনাই আমার ভুল হয়েছে। বাবাকে সুস্থ করার জন্যে আমার আপনার মতো দুষ্ট মানুষের প্রয়োজন নেই। মুহিব কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। জুথি তীব্র গলায় বলল, এত বড় অন্যায় করার পরেও আপনি কিন্তু এখন পর্যন্ত ক্ষমা চাননি।
আপনার বাবার কাছে ক্ষমা চাওয়া ঠিক হবে না। ক্ষমা চাইলেই পুরনো ঘটনা মনে পড়ে যেতে পারে। একটু দাঁড়ান, পানি খেতে চেয়েছিলেন, পানি নিয়ে আসি। আমার পানির তৃষ্ণা চলে গেছে, পানি লাগবে না। মুহিব সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, একবার পিছন ফিরে তাকালো। জুথি মেয়েটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে মেয়েটা কাঁদছে, রাগে দুঃখে কাঁদছে। কাঁদলেও কি মেয়েটাকে সুন্দর দেখায়? নিশ্চিত হবার জন্য আরেকবার তাকানো দরকার। মুহিব তাকালো না, রাস্তায় নেমে এলো। বৃষ্টি বেড়েছে, এখন বড় বড় ফোঁটা পড়ছে, সামান্য বাতাসও দিচ্ছে। রাত বেশি হয়নি, মাত্র 9টা বাজে। বৃষ্টি বাদলার কারণে রাস্তায় লোক চলাচল কম, মনে হচ্ছে অনেক রাত। মুহিব মন স্থির করতে পারছে না সরাসরি নোরাদের বাড়িতে চলে যাবে নাকি প্রেস ক্লাব হয়ে তারপর যাবে। মুহিব রিকশা নিল। রিকশাওয়ালা রিকশার হুড তুলতে গেল। মুহিব বলল, লাগবে না, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব। রিকশাওয়ালা সন্দেহ ভরা চোখ নিয়ে তাকাচ্ছে। অনেক অনেক কাল আগে ময়মনসিংহ শহরে সে একবার তার বাবার সঙ্গে রিকশায় করে যাচ্ছিল। হঠাৎ ঝুম বৃষ্টি নামল। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যালো বাবা, বৃষ্টিতে ভিজবি? মুহিব বলল, হুম। তিনি রিকশার হুড নামিয়ে দিলেন। দুজন বৃষ্টিতে কাক ভেজা হয়ে রিকশায় বসে আছে। লোকজন দেখে মজা পাচ্ছে। শামসুদ্দিন সাহেব ছেলেকে বললেন, হা করে বৃষ্টির পানি খা, ফ্রেশ ওয়াটার। বৃষ্টির পানির টেস্টই অন্যরকম। চলন্ত রিকশায় বসে পিতাপুত্র দুজনই হা করে বৃষ্টির পানি খাওয়ার চেষ্টা করছে। আহারে, কি সুন্দর দৃশ্য! মুহিব রাগী মেয়েটাকে বলেছিল পানির তৃষ্ণা মরে গেছে। কথাটা সত্যি না, তার তৃষ্ণা ভালোই আছে। সে শৈশবের মতো হা করে বৃষ্টির পানি খাবার চেষ্টা করছে। রিকশাওয়ালা ঘাড় ফিরিয়ে চিন্তিত মুখে দৃশ্যটা দেখল। বিড়বিড় করে বলল, আপনি যাইবেন কই? মুহিব বলল, কোথায় যাব সে সিদ্ধান্ত এখনো নিতে পারিনি। প্রথমে প্রেস ক্লাবে যেতে পারি, আবার অন্য কোথাও যেতে পারি। আমি ওই দিকে যাবো না, আপনি নামেন। মুহিব শান্ত গলায় বলল, না গেলে যেও না, আমি কিন্তু রিকশা থেকে নামব না। তোমার রিকশাটা আমার পছন্দ হয়েছে। রিকশাওয়ালা ভীত গলায় বলল, স্যার, আমি গরিব মানুষ। মুহিব বলল, আমিও গরিব মানুষ, গরিবে গরিবে কাটাকাটি। ঝামেলা না করে রিকশা চালাও। আমার কাছে শেষ 50টা টাকা আছে। 50 টাকায় যতটুকু যাওয়া যায় যাবে, তবে শেষ দফায় এইখানে নিয়ে আসবে। যাত্রা যেখান থেকে শুরু সেইখানেই শেষ। বৃষ্টির বেগ বাড়ছে। মুহিবের ভিজতে ভালো লাগছে। শফিকদের পুরো দলটা এখন আছে খায়রুলের ফ্ল্যাট বাড়িতে। বৃষ্টি মাথায় নিয়ে প্রেস ক্লাবের সামনে বসে থাকার কোনো মানে হয় না। তাছাড়া হারুন অসুস্থ, তার জ্বর এসে গেছে, চোখ লাল, কথাবার্তাও কেমন অসুস্থ। সে চাদর গায়ে দিয়ে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। দলের সবাই প্রথমে এই ঘরেই ছিল। সিগারেটের গন্ধে হারুনের বমি আসছে বলে তারা অন্য ঘরে। শফিক বলল, আমরা আর প্রেস ক্লাবের সামনে ফিরে যাচ্ছি না। আত্মাহুতির কথা সবাই ভুলে যাও। যা করা হয়েছে যথেষ্ট করা হয়েছে, খামাখা গায়ে আগুন দিয়ে মরে যেতে হবে কেন? মহসিন বলল, আমাদের পাবলিসিটি যা হয়েছে, রাস্তায় নামা যাবে না। পাবলিক আমাদের দেখলেই ফটকাবাজ বলে গায়ে পেট্রোল ঢেলে দেবে। সাবের বলল, পাবলিক আমাদের পাবে কোথায়? আমরা হাইবারনেশনে চলে যাব। খায়রুল ভাইয়ের একটা ভালো জায়গা পাওয়া গেছে, এইখানেই থাকবো, এইখানেই ঘুমাবো। খায়রুল বলল, কোনো অসুবিধা নাই, যতদিন ইচ্ছা থাকেন। মহসিন তার বিশেষ হাবিজাবি তৈরি করেছে। হাবিজাবির নাম খবর আছে, নর্মালটা না, এক্সট্রা পাওয়ার। 2 গ্লাস খেলেই খবর হয়ে যাবে বলেই নাম খবর আছে। কয়েক দফা শরবত খাওয়া হয়ে গেছে। এইসব হাবিজাবি খায়রুলের খাওয়ার অভ্যাস ছিল না। দলের সঙ্গে পড়ে পরপর 3 গ্লাস খেয়েছে। তার কাছে মনে হচ্ছে এই জীবনে এত আনন্দ সে পায়নি। শিক্ষিত BA MA পাস ছেলেরা তার মতো মানুষের বাড়িতে সহজ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, দেখতেই ভালো লাগছে। খায়রুল বলল, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করব? শফিক বলল, খাওয়ার ব্যবস্থার দরকার নেই, আজ সারা রাত শুধু দাওয়া। খায়রুল বলল, দাওয়া কি? মহসিন বলল, যে জিনিস খাচ্ছেন তার নাম দাওয়া। আপনি 3টা খেয়েছেন, 4 নম্বর পেটে পড়লে বুঝবেন দাওয়া কাকে বলে। খায়রুল বলল, এইসব খেয়ে মরে যাব না তো ভাইজান। মহসিন বলল, মরে গেলে মরে যাবেন, বেঁচে থেকে লাভ কি? খায়রুল বলল, কোনো লাভ নাই। তৌফিক বলল, আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা পয়সা করেছেন, লাভটা কি হয়েছে? মনের কষ্ট কি দূর হয়েছে? জি না, দূর হয় নাই। তাহলে এইসব রেখে লাভ কি? খবর আছে শরবত, আরও 2 গ্লাস খান।
তারপর আসেন সবাই মিলে আপনার ফ্ল্যাট বাড়িতে আগুন দিয়ে দিই। খায়রুল গ্লাসে লম্বা চুমুক দিয়ে বলল, আপনারা যা ভালো মনে করেন। সাবের বলল, কোথাও না কোথাও আগুন দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে। গায়ে আগুন দিতে না পেরে হারুন বেচারা মানসিকভাবে বিপর্যস্ত। বড় কোনো আগুন দেখলে যদি তার মনটা ভালো হয়। খবর আছে শরবত শেষ পর্যায়ে চলে এসেছে। মহসিন অতি ব্যস্ত হয়ে দ্বিতীয় দফা বানাচ্ছে। একজনকে পাঠানো হয়েছে বরফ আনতে। মহসিন বলল, এইবার যে জিনিস বানাবো তার নাম আগুন ধিকি ধিকি। চুমুকে চুমুকে শরীরে আগুন জ্বলবে। ইয়াকুব বলল, আগুন ধিকি ধিকি নামটা ভালো লাগছে না। আগুন শব্দটা কেমন মেড়া মেড়া, পাওয়ার নেই। বরং অগ্নি ধিকি ধিকি ভালো নাম। অগ্নি যুক্তাক্ষরের শব্দ, ফোর্সফুল হয়। নীরব ঘাতক সাবের বলল, অগ্নি ফগ্নি কিছুই চলবে না। ইংরেজি বাংলা মিশিয়ে নাম দিতে হবে, যেমন ফায়ার ধিকি ধিকি। মহসিন বলল, ফায়ার ছাড়া আগুনের আর কোনো ইংরেজি প্রতিশব্দ আছে? ইয়াকুব বলল, নেই। ইংরেজি তো আর বাংলার মতো না। ওরা একটা শব্দ নিয়ে খুশি, আর আমাদের আছে আগুন, অগ্নি, অনল, বনহি। শফিক বলল, তোরা কি প্যাচার শুরু করলি? নাম কোনটা সিলেক্ট হয়েছে? আগুন ধিকি ধিকি নাকি ফায়ার ধিকি ধিকি? মহসিন বলল, আমার কাছে কেন জানি ফায়ার ধিকি ধিকিটা বেশি ভালো লাগছে। শফিক বলল, তুই হচ্ছিস মূল কারিগর। তোর যদি ফায়ার ধিকি ধিকি নাম ভালো লাগে তাহলে এই নামই থাকবে। এখন তাড়াতাড়ি জিনিস তৈরি কর। মহসিন বলল, বরফ আসুক। সাবের বলল, ফায়ার বানাতে বরফ লাগবে, এটা কেমন কথা? শফিক বলল, শুধু কথা, শুধু কথা। আমার কাছে অসহ্য লাগছে। বরং জিনিস আনতে আনতে গান বাজনা হোক। খায়রুল ভাই, আপনার ফ্ল্যাট বাড়িতে গান বাজনা করলে অসুবিধা আছে? খায়রুল রাগী গলায় বলল, কিসের অসুবিধা? আমার নিজের টাকায় কিনা বাড়ি, কারো বাপের টাকায় কিনি নাই। সাবের বলল, খায়রুল ভাইয়ের অবস্থা দেখেছিস? জিনিস মাত্র 3টা পেটে পড়েছে, এর মধ্যে গলা পরিষ্কার হয়ে গেছে, প্রতিটা শব্দ বোঝা যাচ্ছে। শফিক গান শুরু করল, আমার পুতুলওয়ালা পুতুল বেচে যাই। কিছুক্ষণের মধ্যে গানের কথাবার্তায় কিছু রদবদল হলো। আমার আগুনওয়ালা আগুন দিয়ে যাই, কে নিবি ভাই, কার আগুন চাই, আমার আগুনওয়ালা। গানের মাঝামাঝি সময়ে মুহিব এসে উপস্থিত হলো। শফিক গান থামিয়ে বিরক্ত গলায় বলল, তোর এতক্ষণে সময় হলো, ছিলি কোথায়? মুহিব জবাব দিল না। শফিক বলল, শরীর খারাপ নাকি? শরীর খারাপ লাগলে হারুনের সঙ্গে গিয়ে শুয়ে থাক। মুহিব বলল, শরীর ঠিক আছে। শফিক বলল, গায়ের কাপড় তো সব ভিজা, কাপড় বদলাবি না? মুহিব বলল, না। সে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। রাত 2টার দিকে সবার পেটেই কিছুটা ফায়ার ধিকি ধিকি পড়ল। জিনিসটা সুস্বাদু, টক মিষ্টি ঝাল, তবে ঝাঁঝ আগুনের মতোই। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল। নীরব ঘাতক সাবের বলল, ফায়ার ধিকে ধিকে খাওয়া হচ্ছে আগুন ছাড়া, এটা কেমন কথা? টিন ভর্তি কেরোসিন তো আছেই, ঘরে আগুন লাগিয়ে দিলে কেমন হয়? খায়রুল জড়ানো গলায় বলল, না তো ভাইজান, করি নাই, দেন লাগায়ে জ্বলে পুড়ে যাক। মহসিন বলল, রোমনগরী যখন পুড়েছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল। শফিক বলল, একটা ফ্ল্যাট বাড়ি পুড়ে কি হবে? পুরো দেশটা পুড়িয়ে দিতে পারলে মন শান্ত হতো। সাবের বলল, দেশটা তো পুড়িয়ে দেওয়া সম্ভব না, আমাদের সাধ্যে যা আছে তা করি। ফ্ল্যাটটায় আগুন লাগিয়ে পগার পার হয়ে যায়। ফায়ার ধিকি ধিকির জগ শেষ হলো রাত 3টায়। 3:10 টিন ভর্তি কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তারা শান্ত ভঙ্গিতে নিচে নেমে এলো। চারিদিকে হইচই চেঁচামেচি হচ্ছে, শুনতেও ভালো লাগছে। আগুন ভালো মতো ধরে গেছে। 3তলার ফ্ল্যাট বাড়ির জানলা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। এই দৃশ্য সুন্দর। সাবের বলল, কেনার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। সাবেরের ছড়া বলা শেষ হবার আগেই মুহিব চেঁচিয়ে বলল, হারুন ভাই কোথায়? হারুন ভাই তো নিচে নামে নাই, সর্বনাশ। মুহিব ছুটে সিঁড়ি বেয়ে উঠছে, তার পেছনে পেছনে বন্ধুরা উঠছে। সব পত্রিকার প্রথম পাতায় খবরটা এসেছে। প্রথম আলোয় এসেছে ছবিসহ দীর্ঘ প্রতিবেদন। তরুণ প্রতিবাদী যুবকের আত্মাহুতি, নগরীতে শোকের ছায়া। হারুন ঘোষণা দিয়েছিলেন গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানাবেন। তার ঘোষণা কেউই তেমন গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। সেই অভিমানেই কি তিনি ঘোষণার 24 ঘন্টা আগেই চলে গেলেন? তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার এক বন্ধু মুহিব গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। প্রবল ঘোরের ভেতর মুহিবের সময় কাটছে। ব্যথা বোধহীন জগৎ। কখনো শরীর হালকা হয়ে যাচ্ছে, সামান্য বাতাস এলেই সে উড়ে চলে যাবে। আবার কখনো শরীর ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সে ক্রমেই নিচে নামছে, ক্রমেই নিচে নামছে।
সে নেমে যাচ্ছে অতল কোনো গহ্বরে। মুহিব সারাক্ষণ তার মাথায় বৃষ্টির শব্দ শোনে। ঘোরের মধ্যেই সে অস্থির বোধ করে। তার মনে হয় ঝুম বৃষ্টিতে তাকে কোথায় যেন যেতে হবে। কেউ একজন তাকে বলেছিল, ঝুম বৃষ্টিতে আমার কাছে আসবে। সেই একজনের ছবি কখনো তার মাথায় স্পষ্ট হয় না। নানান ধরনের ছবি তার চোখের সামনে ভাসে। কখনো সে দেখে সে তার বাবার সঙ্গে রিকশা করে যাচ্ছে, মাথার উপর বৃষ্টি পড়ছে, তারা দুজন হাঁ করে বৃষ্টির পানি খাচ্ছে। কখনো দেখে কুমুদ স্যার এসেছেন তার কাছে। স্যারের গায়ে কোনো কাপড় নেই। স্যার দুঃখিত গলায় বললেন, কই বাবা, তুমি তো সেন্টটা দিলে না। সেন্ট ছাড়া চলতে পারি না বলে গায়ে আজে বাজে সেন্ট মাখি, ফিনাইলের মতো গন্ধ। তখন মুহিব তীব্র ফিনাইলের গন্ধ পায়। তার সমস্ত শরীর ঝিমঝিম করে ওঠে। মুহিব বুঝতে পারে এইসব ছবি সে ঘোরের মধ্যে দেখছে, বাস্তবে এমন কিছু ঘটছে না। তার চারপাশের জগতের কোনো ছবি, কোনো শব্দই তাকে স্পর্শ করছে না। সামান্যতম চেতনা যদি তার থাকত, তাহলে তার ভালো লাগত। সে দেখত তার জীবন নিতান্তই বৃথা যায়নি। তার বিছানার পাশে দাঁড়িয়ে নোরা মেয়েটা যতটা ব্যাকুল হয়ে কাঁদছে, ততটাই ব্যাকুল হয়ে কাঁদছে জুথি। হাসপাতালের বাইরে অনেক লোক। মুহিবের বাবা শামসুদ্দিন সাহেবও তাদের মধ্যে আছেন। তাঁর শরীর দুর্বল, তিনি মেঝেতে বসে আছেন। তার পাশেই তার পিঠে হাত দিয়ে বসে আছেন হোমিওপ্যাথ ডাক্তার রহমতুল্লাহ। একসময় শামসুদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, জড়ানো গলায় বললেন, আমার ছেলে যদি আপনাদের কারো সঙ্গে কোনো অন্যায় আচরণ করে থাকে, দোষ করে থাকে, তাহলে আপনারা ক্ষমা করবেন। আমি তার বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাই। আমার বাবা তার জীবনে কিছুই পায় নাই, সবার ক্ষমাটা যেন পায়। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস উড়াল পঙ্খী। পড়ছিলাম এর চতুর্থ ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।